গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার একটা ছোট্ট গ্রামে কিছু বাচ্চা ছেলেকে মাঠে খেলতে যাওয়ার প্রস্তুতি নিতে দেখি। তারা শুকনো খড় জড়ো করে নিজেরাই একটি দেশি বল বানিয়ে সেটা দিয়ে মাঠের দিকে চলে যায়। আর সেই বাচ্চাদের মধ্যে একজনের নাম ছিল আবদি। খেলতে যাওয়ার আগেই তার বাবা তাকে বলে অন্ধকার নামার আগেই যেন সে বাড়ি ফিরে আসে, কিন্তু খেলতে খেলতে কখন যে সময় পেরিয়ে গেছে সেটা তাদের কারোরই খেয়াল থাকে না। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলে একে একে সব বাচ্চাই বাড়ির দিকে চলে যায়। তবে আবদি আর তার বন্ধু ট্রিস তখনও কিছুক্ষণ খেলতে চেয়েছিল। খেলতে খেলতে হঠাৎ তাদের বল কিছুটা দূরে ক্ষেতের ভিতর গিয়ে পড়ে। আবদি বলে এখন আর খোঁজার দরকার নেই, কালে সে নিয়ে যাব, কারণ চারপাশে অন্ধকার হয়ে যাচ্ছে। কিন্তু ট্রিস নিজের বল ফেলে একদমই যেতে রাজি হয় না, তাই বাধ্য হয়ে আবদিকেও তার সঙ্গে ক্ষেতের ভিতর ঢুকতে হয়। বল খুঁজতে খুঁজতে একসময় পুরোপুরি রাত নেমে আসে। আবদির ভয় লাগতে শুরু করে, তাই সে ফিরে যাওয়ার কথা বললেও ট্রিস তখনও তার কথা শুনতে চায় না। ঠিক সেই সময় তারা দুজনই টের পায় ক্ষেতের ভেতরে যেন আরো কেউ আছে। কিছুক্ষণ পর তাদের চোখে পড়ে এক অদ্ভুত বাচ্চা মেয়ে। দেখতে সে সাধারণ কোনো মানুষের মতো নয়, বরং ভয়ঙ্কর একটা ছায়ার মতো। আর তার হাতেই ছিল ট্রিসের সেই বল। আশ্চর্যের বিষয় হলো তাকে দেখে ট্রিস মোটেও ভয় পায় না, বরং তার দিকেই এগিয়ে যেতে থাকে। আবদি তাকে থামানোর চেষ্টা করলেও ট্রিস তার কথা না শুনে তার পেছনে পেছনে যেতে থাকে। ঠিক তখনই আবদির চোখের সামনে এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যা দেখে সে পুরোপুরি ভয় পেয়ে যায়। সেই ছোট্ট মেয়েটি একটি পাথর দিয়ে বারবার আঘাত করে ট্রিসকে মেরে ফেলছে। এই ভয়াবহ দৃশ্য দেখে আবদি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে প্রাণ বাঁচাতে দৌড়ে সোজা গ্রামের ভেতর চলে আসে। গ্রামে এসে সে সব ঘটনা গ্রামবাসীদের খুলে বলে। এরপর সবাইকে সঙ্গে নিয়ে আবারও সেই খেতে আসে, কিন্তু সেখানে গিয়ে তারা ট্রিসের মরদেহর কোনো খোঁজ পায় না, যদিও চারপাশে অনেক রক্ত পড়েছিল। এরপর গ্রামবাসী নদীর পাড়ে ট্রিসকে খুঁজতে থাকলে তারা দেখতে পায় নদীর পাড়ে একটি পাথরের উপর ট্রিসের মরদেহ পড়ে আছে। এমন ভয়াবহ দৃশ্য দেখে সেখানে থাকা প্রতিটি মানুষ আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। পরদিন সকালেই ট্রিসের বাবা আবদিকে দোষ দিতে থাকে এবং বলে রহস্যময় মেয়েটির গল্পটা আবদির বানানো, আর ট্রিসকে সে নিজেই খুন করেছে, কারণ শেষবারের মতো ট্রিসকে আবদির সঙ্গেই দেখা গিয়েছিল। ঠিক সেই সময় সেখানে এসে পৌঁছায় মিস্টার শাব্দ। তিনি সবাইকে শান্ত হতে বলে এবং তিনি জানান ট্রিসকে কোনো মানুষ হত্যা করেনি, তাকে মেরেছে সুমালা। এই কথা শুনে পুরো গ্রাম একেবারে স্তব্ধ হয়ে যায়, কারণ সেখানে উপস্থিত কেউই জানতো না এই সুমালা আসলে কে। এরপর মিস্টার শাব্দ সুমালার কাহিনী বলতে শুরু করে, আর সেখান থেকেই গল্প আমাদের নিয়ে যায় আজ থেকে 29 বছর আগে, অর্থাৎ 1947 সালে। সেই সময় পুরো গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল সজিমান, যে তার আঙ্কেলের সাথেই থাকতো। তার স্ত্রীর নাম ছিল সোলাস্ট্রি। সে ছিল খুবই সুন্দরী এবং আকর্ষণীয় একজন নারী। বিয়ের 11 বছর পার হয়ে গেলেও তাদের ঘরে কোনো সন্তান আসেনি। এই বিষয়টাকে কাজে লাগিয়ে সজিমানের আঙ্কেল সজিমানের উপর চাপ দিতে থাকে। সে চেয়েছিল সজিমান যেন তার জমি ফ্যাক্টরি বানানোর জন্য বিক্রি করে দেয়, এতে তারা বড় মুনাফা পাবে। কিন্তু সজিমান তার পৈতৃক জমি বিক্রি করতে একেবারেই রাজি ছিল না, কারণ এই জমিটাই ছিল তার বংশের শেষ স্মৃতি। তখন তার আঙ্কেল তাকে বলে এই জমির অধিকার শুধু সজিমানের নয়, হালুঙ্কারা পরিবারেরও। আর যেহেতু সজিমানের কোনো সন্তান নেই, তাই খুব শিগগিরই এই জমি তাদের দখলে চলে আসবে। আঙ্কেলের এই কথাগুলো সজিমানের ভেতর পুরোপুরি ভেঙে দেয়। এরপর সে ঘরে এসে তার স্ত্রী সোলাস্ট্রির সাথে কথা বলে। সে সময় সে বেশ রেগেছিল। সে সোলাস্ট্রিকে সরাসরি বলে আগামী 1 বছরের মধ্যে যদি তাদের সন্তান না হয় তাহলে সে দ্বিতীয় বিয়ে করবে। আর এই কথাগুলো শুনে সোলাস্ট্রি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে আসে। আর বাইরে একটি ছোট্ট শেডে তখন দুইজন শ্রমিক নিজেদের মধ্যে গল্প করছিল এবং তাদের অজান্তেই কথাগুলো সোলাস্ট্রি শুনে ফেলে। তাদের কথোপকথন থেকেই সে তুকিনা নামের এক বৃদ্ধ মহিলার কথা জানতে পারে। সবাই বলতো সে এমন একজন নারী যিনি যে কোনো মহিলাকে গর্ভবতী করতে পারেন। তবে তার ব্যবহৃত কালো জাদু আর বিভিন্ন আচার অনুষ্ঠান এতটাই ভয়ঙ্কর ছিল যে মানুষ তাকে খুবই ভয় পেত। এসব জানার পর সোলাস্ট্রি একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে তার বাড়ির কাজের মহিলা আন্টি স্যামকে নিয়ে তুকিনার কাছে যাওয়ার কথা চিন্তা করে। তাই সে আন্টি স্যামের সাথে তুকিনার বাড়ির দিকে রওনা দেয়। তুকিনার বাড়ি পৌঁছে আন্টি স্যামকে বাড়ির বাইরে রেখেই সোলাস্ট্রি তার সমস্যার কথা তুকিনাকে খুলে বললে তুকিনা আগেই তাকে সাবধান করে দিয়ে বলে তার ক্ষমতা কোনো সাধারণ ক্ষমতা নয়, সে কালো জাদুর সাহায্যে কাজ করে, আর এই শক্তি সে শয়তানি শক্তির কাছ থেকে পেয়েছে। এরপর সে বলে চাইলে সে সোলাস্ট্রিকেও গর্ভবতী করতে পারবে, তবে তার বিনিময়ে তাকে শয়তানের সাথে একটি চুক্তি করতে হবে। তুকিনার শর্ত অনুযায়ী সোলাস্ট্রির ঘরে যমজ কন্যা সন্তান জন্মাবে। তাদের একজন হবে সাধারণ মানুষের মেয়ে, যে হবে খুবই সুন্দর এবং দয়ালু স্বভাবের, আর অন্যজন হবে শয়তানের সন্তান, যার চেহারা হবে ভয়ঙ্কর আর স্বভাব হবে অত্যন্ত বিপজ্জনক। তবে এর জন্য একটি শর্ত মানতেই হবে, সোলাস্ট্রিকে সেই দুই মেয়েকেই সমান ভালোবাসা ও যত্ন দিয়ে 10 বছর পর্যন্ত বড় করতে হবে। 10 বছর পূর্ণ হওয়ার পর শয়তান নিজেই নিজের মেয়েকে নিয়ে যাবে, আর এরপর সোলাস্ট্রি তার ভালো মেয়েকে নিয়ে শান্তিতে জীবন কাটাতে পারবে। তবে তুকিনা একটি কঠিন সতর্কবার্তাও দেয়। সে বলে যদি সোলাস্ট্রি কোনোভাবে শয়তানের মেয়ের সামান্য ক্ষতি করে তাহলে
তার পুরো বংশ ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে সোলাস্টি ভয় পেয়ে যায়, তবুও মা হওয়ার প্রবল ইচ্ছার কারণে শেষ পর্যন্ত সে এই শয়তানিক চুক্তিতে রাজি হয়ে যায়। এরপর তুকিনা এক ভয়ঙ্কর রিচুয়াল শুরু করে। সে রক্তের সঙ্গে কিছু অদ্ভুত জিনিস মিশিয়ে সেই মিশ্রণ সোলাস্টিকে খাইয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে নিচু স্বরে মন্ত্র পড়তে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ সোলাস্টির পুরো শরীর শক্ত হতে শুরু করে, তার হাড় মটমট শব্দ করতে থাকে আর শরীর অস্বাভাবিকভাবেই মোচড়াতে থাকে। অল্প সময়ের মধ্যেই তার পেট অস্বাভাবিকভাবে ফুলে ওঠে। তারপর রিচুয়ালটি শেষ হয়। সবশেষে তুকিনা তাকে বলে আগামী 2 মাসের মধ্যেই সে গর্ভবতী হয়ে যাবে। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় ঠিক 2 মাস পর ডাক্তার সোলাস্টির পরীক্ষা করে জানায় সোলাস্টির গর্ভে যমজ সন্তান রয়েছে। এই সুখবর শুনে সোজিমানের আনন্দের আর কোনো সীমা থাকে না। সে ভালোবাসার সাথে নিজের সমস্ত আনন্দ স্ত্রীর সাথে ভাগ করে নেয় আর দুইজন মিলে আগেই ঠিক করে ফেলে বাচ্চাদের নাম হবে সুমালা এবং কুমালা। এরপর আমাদের দেখানো হয় গভীর রাতে প্রসব যন্ত্রণায় ছটফট করছিল সোলাস্টি। পাশে থাকা আন্টি স্যাম বারবার সোলাস্টিকে ধৈর্য ধরতে বলছিল। তীব্র ব্যথার মধ্যেও সোলাস্টির মনে হতে থাকে ঘরের ভেতর যেন কোনো অশুভ ছায়া এসে উপস্থিত হয়েছে। কেউ একজন চুপচাপ চেয়ারে বসে বাচ্চা জন্মের অপেক্ষা করছে। কিছুক্ষণ পর প্রথম সন্তানটি পৃথিবীতে আসে, কিন্তু আশ্চর্যের বিষয় সে একদমই নড়াচড়া করছিল না, এমনকি কান্নাও করছিল না। আন্টি স্যামের মনে হয় বাচ্চাটি হয়তো বেঁচে নেই, তবুও সে সোলাস্টিকে কিছু না বলে তাকে দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার জন্য সাহস যোগাতে থাকেন। এরপর পরেই সোলাস্টি দ্বিতীয় সন্তানও জন্ম দেয়। সোজিমান ঘরে ঢুকেই প্রথমে শান্ত হয়ে থাকা বাচ্চাটির দিকে তাকায় এবং তাকে মৃত ভেবে একেবারেই ভেঙে পড়ে। কিন্তু পরের মুহূর্তে যখন তার চোখ দ্বিতীয় বাচ্চাটির উপর পড়ে সে বুঝতে পারে এটি কোনো সাধারণ শিশু নয়। সঙ্গে সঙ্গেই তার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে একটি বড় ছুরি নিয়ে আসে এবং বিকৃত চেহারা সেই শিশুটিকে মেরে ফেলতে চায়। সোলাস্টি তখন তাকে থামানোর চেষ্টা করে, কেননা শয়তানের সঙ্গে করা চুক্তির কথা সে জানতো। কিন্তু সোজিমান তার কোনো কথাই শোনে না। সে ছুরিটি সরাসরি বাচ্চাটির শরীরে বসিয়ে দেয় আর সঙ্গে সঙ্গেই শিশুটির মৃত্যু হয়। ঠিক তখনই প্রথম সন্তানটি, যে এতক্ষণ সম্পূর্ণ নিশ্চুপ ছিল, সে হঠাৎ জোরে জোরে কেঁদে ওঠে। এরপর গল্প 3 বছর সামনে এগিয়ে যায়, অর্থাৎ 1950 সালে। যে বাচ্চাটি বেঁচে গিয়েছিল তার নাম রাখা হয় কুমালা, কিন্তু জন্মের পর থেকেই তার শরীরের বাম পাশ বিকৃত ছিল। 3 বছর বয়স হলেও সে ঠিকমতো কথা বলতে পারত না, এমনকি নিজের পায়েও হাঁটতে পারত না। এরপর গল্প আরও 5 বছর এগিয়ে যায়। তখন দেখা যায় কুমালা উঠানে একটি সাইকেল নিয়ে খেলছে। সোলাস্টি তাকে খেলতে বারণ করতেই কুমালা রেগে গিয়ে তার উপর চিৎকার চেঁচামেচি শুরু করে। এরপর সোজিমান সুকিরকে ডেকে কুমালাকে দড়ি দিয়ে বেঁধে ফেলতে বলে। সোলাস্টি তাকে থামানোর অনেক চেষ্টা করলেও সে কোনো কথাই শোনে না। এরপর সোজিমান কুমালাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে শেডের মতো অন্ধকার একটি জায়গায় আটকে রাখে। এরপর গল্প পৌঁছে যায় 1955 সালে। একদিন হঠাৎ কুমালা সেই ঘর থেকে বেরিয়ে যায় এবং হাঁটতে হাঁটতে বাজারে চলে আসে। সেখানে কয়েকজন দুষ্টু বাচ্চাও ছিল। তারা কুমালার শারীরিক অবস্থা দেখে কুমালাকে বিরক্ত করতে থাকে আর এক সময় তার দিকে পাথরও ছুটতে শুরু করে। কুমালা চুপচাপ শুধু কাঁদছিল। একটু দূরে দাঁড়িয়ে সোজিমান আর সোলাস্টি সবকিছু দেখলেও কেউ এগিয়ে আসে না তাকে বাঁচাতে। পরে সোজিমান কুমালাকে বাড়িতে এনে সেই শেডে নিয়ে সুকিরকে চাবুক আনতে বলে। আন্টি স্যাম আর সোলাস্টি অনেক অনুরোধ করলেও সোজিমান কোনো কথা না শুনে কুমালাকে নিষ্ঠুরভাবে মারতে শুরু করে। কিছুক্ষণ পর আন্টি স্যাম কুমালার ক্ষতগুলোর উপর ওষুধ লাগিয়ে দিচ্ছিল আর কুমালা তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তাকে একটু শান্ত করার জন্য আন্টি স্যাম তাকে পিয়ানো বাজাতে বলে। এরপর নিজের হাতে বানানো একটি পুতুল তাকে উপহার দেয়, যেটা আসলে কুমালার 8ম জন্মদিনের জন্য তৈরি করা হয়েছিল। পুতুলটি হাতে পেয়েই কুমালার মুখে আবার হাসি ফিরে আসে। সেদিন রাতে পুতুলটিকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ার সময় হঠাৎ আলমারির দিক থেকে একটি শব্দ ভেসে আসে। এরপর সে শুনতে পায় কেউ যেন নিচু গলায় তার নাম ধরে ডাকছে, কুমালা কুমালা। তারপর কুমালা দেখতে পায় অনেকটা তার মতোই দেখতে তার যমজ বোন সুমালাকে, যাকে জন্মের পর সোজিমান হত্যা করেছিল। সুমালা বলে শুধু সুন্দর ছিল না বলেই তাকে মেরে ফেলা হয়েছে। প্রথমে কুমালা বেশ ভয় পেলেও সুমালা তাকে আশ্বস্ত করে সে সবসময় তার পাশে থাকবে এবং তাকে রক্ষা করবে। এরপর সুমালা এগিয়ে এসে কুমালাকে জড়িয়ে ধরে আর সেই মুহূর্তেই কুমালা প্রথমবারের মতো আপনজনের ভালোবাসার স্পর্শ অনুভব করে। পরের রাতেই সোজিমান যখন নিজের কাজে ব্যস্ত ছিল, ঠিক তখন কুমালার পিয়ানো বাজানোর শব্দে সে প্রচন্ড বিরক্ত হয়ে রাগের মাথায় কুমালাকে একটা থাপ্পড় মেরে বসে। সবকিছু দেখেও সোলাস্টি নিজের মেয়ের পাশে এসে দাঁড়ায় না। পরে আন্টি স্যাম কুমালাকে শান্ত করার চেষ্টা করে। এরপর কুমালা যেন গভীর চিন্তায় ডুবে সোজিমানের ঘরের দিকে হাঁটতে শুরু করে। হঠাৎ করেই তার শরীরের অক্ষমতা মিলিয়ে যায়। এরপর সে একেবারেই সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। এটা দেখে সোজিমান হতভম্ব হয়ে যায় আর কুমালা টেবিলের উপর থেকে একটি কলম নিয়ে সোজা সোজিমানের হাতে ঢুকিয়ে দেয়। তবে এটা কুমালা নিজের ইচ্ছায় করেনি, আসলে সুমালার আত্মাই তাকে
দিয়ে এসব করাচ্ছিল। রাগে পরদিন সকালে সজিমান কুমালাকে খেতে নিয়ে একটি ক্রসের সাথে বেঁধে তীব্র রোদের মধ্যে ঝুলিয়ে রাখে। কুমালা সলিষ্টির কাছে সাহায্য চাইলেও সে কোনো কথা না বলেই সেখান থেকে চলে আসে। এতে সলিষ্টির প্রতি কুমালার রাগ আর ঘৃণা আরো বেড়ে যায়। সেই রাতেই খাবারের টেবিলে বসে থাকা অবস্থায় সুমালার আত্মা কুমালার শরীরে ভর করে। এরপর কুমালা খাবার টেবিলের উপর উঠে অদ্ভুতভাবে হাসতে থাকে আর সেখানেই পিক করে দেয়। সজিমান যখন সুকিরকে কুমালাকে বেঁধে ফেলতে বলে ঠিক তখন কুমালা উল্টো সুকিরের উপরই আক্রমণ করে বসে। ঠিক সেই মুহূর্তে সোলাসটি আয়নার মধ্যে কুমালার পাশেই সুমালার আত্মাকেও দেখতে পায় এবং সে ভয়ে আতকে ওঠে। এরপর কুমালা বাইরে চলে গেলে সোলাসটিও তার পেছন পেছন যায় আর বাইরে গিয়ে সে দেখে কুমালা কাঁচা মুরগির মাংস চিবিয়ে খাচ্ছে। পরদিন সকালে কুমালা আন্টি স্যামকে বলে সুমালার আত্মা সবসময় তার সঙ্গেই আছে আর সেই তাকে দিয়ে এসব করাচ্ছে। আর বাইরে দাঁড়িয়ে সোলাসটি কুমালার এসব কথা শুনে বুঝতে পারে শয়তানের সঙ্গে করা সেই চুক্তি ভেঙে সে বিশাল বড় ভুল করেছে। তাই সে আবারও তুকিনার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে আন্টি স্যাম তার ছেলে শাব্দকে কুমালার দেখাশোনা করতে বলে নিজেও সোলাসটির পিছু পিছু যায়। এখানে একটা কথা বলে রাখি, এই শাব্দই বড় হয়ে পরবর্তীতে গ্রামবাসীদের পুরো ঘটনা শোনাচ্ছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সোলাসটি যখন তুকিনার বাসায় যাওয়ার কথা মাঝিকে বলে তখন মাঝি তাকে বলে তুকিনা তো গত মাসেই মারা গেছে। আর এই কথা শুনে সোলাসটি একেবারেই ভেঙে পড়ে আর আন্টি স্যামকে সব সত্য খুলে বলে। সবকিছু জানার পর আন্টি স্যামও ভয় পেয়ে যায়। এরপর গল্প 1 বছরে গিয়ে 1956 সালে চলে আসে। এই সময়ের মধ্যেই পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছিল। কুমালার অতিরিক্ত পাগলামির কারণে সুকির কুমালাকে শেডের ভিতর নিয়ে শক্ত করে বেঁধে বাইরে তালা মেরে দেয়। সজিমানের বিশ্বাস ছিল কুমালা ধীরে ধীরে হিংস্র হয়ে যাচ্ছে আর আশেপাশের সবাইকে আক্রমণ করছে, তাই সে কোনোভাবেই তাকে ছেড়ে দিতে রাজি হয়নি। অন্যদিকে আন্টি স্যাম শেডের বাইরে দাঁড়িয়ে কুমালাকে সান্ত্বনা দিতে থাকে এবং তাকে বারবার আশ্বস্ত করে সে সবসময় তার পাশে থাকবে এবং তাকে ভালোবাসবে। পরদিন বাজারে বিরক্ত করা সেই দুষ্টু বাচ্চাগুলো আবারও ফিরে আসে। তারপর তারা বল খেলার কথা বলে কুমালাকে বাড়ির বাইরে ডেকে নিয়ে আগের মতোই খেপাতে শুরু করে আর তাকে মারধরও করে। ঠিক তখন আন্টি স্যাম দৌড়ে এসে তাদের তাড়িয়ে দেয়। কুমালা তখন দেখতে পায় দূরে দাঁড়িয়ে তার বাবা মা সবকিছু দেখেও তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি। এই ঘটনা তাদের প্রতি তার ভেতরে ঘৃণা আরো বেড়ে যায়। সেদিন রাতে কুমালাকে আবারও শেডের ভিতর বেঁধে রাখা হয়। তখন সোলাসটির মনে হয় শেডের ভেতরে যেন কিছু অস্বাভাবিক ঘটছে, কিন্তু সজিমান তার কথা গুরুত্ব না দিয়ে তাকে থামিয়ে দেয়। আসলে সেই সময় কুমালা নিজের বাঁধন খুলে সিন্দুক থেকে ছুরি বের করে নিয়েছিল। এরপর সুপ্রি নামের একটি ছেলে কুয়া থেকে পানি আনতে গেলে তার সামনে কুমালা এসে দাঁড়ায় এবং ছেলেটি সাথে সুমালাকেও দেখতে পায়। ভয়ে সুপ্রি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও কুমালা তাকে নির্মমভাবে হত্যা করে। তারপর গাছের উপর থেকে হঠাৎ আক্রমণ করে সে সুকির ও কারিওকেও মেরে ফেলে। পরদিন গ্রামে যখন একের পর এক বাচ্চা নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে সবাই তখন পুরো গ্রাম তন্ন তন্ন করে বাচ্চাদের খুঁজতে থাকে। অন্যদিকে জোনো আর তার বাকি বন্ধুরা ভেবেছিল তাদের সঙ্গীরা হয়তো বল নিয়ে কোথাও লুকিয়ে আছে। ঠিক সেই সময় কুমালা এসে দরজার সামনে একটি বল রেখে সেখান থেকে চলে যায়। তাকে বিরক্ত করার জন্য ছেলেগুলো কুমালার কাছে গেলে কুমালার শরীরে ভর করা সুমালার আত্মা তাদের উপর আক্রমণ করে বসে। এরপর একে একে সবাইকে হত্যা করে আর শেষ পর্যন্ত জোনের গলা কেটে তাকে নির্মমভাবে হত্যা করে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই পরদিন কুয়োর পানিতে রক্ত দেখে সুকির বিষয়টা খতিয়ে দেখতে যায়। তারপর তারা কুয়োর ভেতরে সুপ্রির মরদেহ খুঁজে পায়। এদিকে সুকির কারিও সহ অন্য বাচ্চাদেরও লাশ উদ্ধার করা হয় আর তাদের লাশের পাশেই পাওয়া যায় কুমালার সেই পুতুলটি দেখে গ্রামবাসীরা সন্দেহ নিয়ে সজিমানের বাড়িতে গিয়ে তাকে এবং তার মেয়ে কুমালাকে দোষ দিতে থাকে। কিন্তু সজিমান গ্রামের প্রভাবশালী ব্যক্তি হয় তারা তার কিছুই করতে না পেরে সেখান থেকে ফিরে আসে। গ্রামবাসীরা চলে যাওয়ার পর সজিমান এবং সোলাসটি শেডে গিয়ে একটি বড় ছিদ্র দেখতে পায় যেটা বস্তা দিয়ে ঢাকা ছিল। তখন তারা বুঝে যায় কুমালা রাতের বেলা এই পথ দিয়েই বের হতো। ঠিক তখনই সোলাসটি তাকে বলে এসব আসলে কুমালা করছে না, সবকিছুই সুমালার আত্মা তাকে দিয়ে করাচ্ছে। এরপর সে শয়তানের সঙ্গে করা চুক্তির পুরো ঘটনা খুলে বলে। এসব শুনে সজিমান একেবারে হতবাক হয়ে যায়। পরে সে কুমালার কাছে গিয়ে সত্য জানতে চাইলে কুমালাও সবকিছু স্বীকার করে। এরপর সজিমান সুকিরকে ডেকে কুমালাকে আগের চেয়েও শক্তভাবে আটকে রাখার আদেশ দেয়। তারপর সে তান্ত্রিক মিস্টার কৃষ্ণর কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বললে তান্ত্রিক তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে তুকিনার রিচুয়ালের বিষয়টি জানতে পারে এবং সজিমানকে বলে শয়তানের মেয়েকে হত্যা করে সে বড় ভুল করেছে। কৃষ্ণ আরো বলে আজ রাতেই সুমালা পুরোপুরি কুমালা শরীরে ভর করবে। এরপর সে সজিমানের হাতে একটি বিশেষ ছুরি দিয়ে বলে প্রথমেই এই বিশেষ ছুরি দিয়ে সুমালাকে দুর্বল করার চেষ্টা করতে, আর যদি পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সেই ছুরিটা
ছুরিটা কুমালার বুকের বাম পাশে হৃৎপিণ্ডের ভেতর ঢুকিয়ে দিতে, যদিও এতে সুমালার সঙ্গে কুমালাও মারা যাবে। এরপর আমাদের দেখানো হয় সুকির শেডের ভেতরে কুমালার কান্নার শব্দ শুনতে পেয়ে তার কাছে এগিয়ে যায়, কিন্তু এটি ছিল একটি ফাঁদ। সুযোগ পেয়ে কুমালা ছুরি দিয়ে সুকির উপর আক্রমণ করে বসে। প্রাণ বাঁচাতে সুকির পালাতে চাইলেও কুমালা তার বুকে ছুরি ঢুকিয়ে তার গলা কেটে নির্মমভাবে হত্যা করে। তারপর গভীর রাতে পিয়ানোর শব্দ শুনতে পেয়ে সোলাসটি যখন কুমালার কাছে যায়, কুমালা তখন সেই ছুরি নিয়ে সোলাসটির দিকে এগিয়ে যেতে থাকে আর ভয়ে সোলাসটি পিছিয়ে যেতে থাকে। আর তখন আচমকা সে ধাক্কা খায় সুকিরের ঝুলন্ত লাশের সাথে। আতঙ্কে সে অন্য রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলেও কুমালা দরজা ভেঙেই ভেতরে ঢুকে পড়ে। তারপর সে সোলাসটির উপর আক্রমণ করলে সোলাসটি নিজের সব ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে শেষবারের মতো কুমালার সঙ্গে কথা বলতে চায়। সুমালা কিছুক্ষণের জন্য কুমালার শরীরের ভর ছেড়ে দিলে সোলাসটি কুমালার কাছে ক্ষমা চায়। কুমালা তাকে ক্ষমা করে দিলেও সুমালা কোনো দয়া না দেখিয়ে সোলাসটিকে সেখানেই নির্মমভাবে শেষ করে দেয়। এরপর সজিমান বাড়িতে ফিরে সুকির এবং সোলাসটির লাশ দেখে একেবারেই ভেঙে পড়ে এবং সে বুঝতে পারে সুমালাকে হত্যা করা এবং কুমালার সঙ্গে এতদিন সে যা করেছে তা ছিল তার বড় ভুল। ঠিক সেই সময় সে সেখানে কুমালা এবং সুমালাকে দেখতে পায়। তখন সুমালা কুমালার শরীরে ভর করেই সজিমানের উপর আক্রমণ করে বসে, আর এতে মারাত্মক আহত হয়ে সজিমান কোনো রকমে পালিয়ে গ্রামের ভেতর চলে যায়। লোকজনকে একত্রিত করে সে বলে সুকির এবং সোলাসটিকে খুন করা হয়েছে। এরপর সে তাদের বলে কুমালাকে জীবিত ধরে তান্ত্রিক কৃষ্ণর কাছে নিয়ে যেতে। তারপর ক্ষুব্ধ গ্রামবাসীরা কুমালাকে খুঁজতে বেরিয়ে পড়ে, আর সজিমান তখন একটি বস্তা, দড়ি আর বিশেষ সেই ছুরিটি নিয়ে ক্ষেতের দিকে যেতে থাকে। আর সেখানে সুমালা তার উপর ঝাঁপিয়ে পড়লে সজিমান তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। নিজের মেয়েকে হত্যা করার সাহস তার হয়নি, তাই সে কুমালাকে বস্তার ভেতর ভরে কৃষ্ণর কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছুক্ষণ পর বস্তার ভেতর সুমালার জ্ঞান ফিরলে মুহূর্তের মধ্যেই সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর আবারও সজিমানের উপর আক্রমণ করে। শেষ পর্যন্ত ধস্তাধস্তির এক পর্যায়ে সজিমান সেই বিশেষ ছুরিটি সুমালার বুকে বসিয়ে দিলে সুমালা সেখানেই মারা যায়। সজিমান ভেবেছিল সবকিছু এখানেই শেষ, কিন্তু হঠাৎ সুমালা উঠে বসে আর বলে কুমালা শরীরে প্রবেশ করার পর তার শরীরের গঠন বদলে গিয়েছিল। এজন্য তার হৃৎপিণ্ড আর বাম পাশে ছিল না, ডান পাশে সরে গিয়েছিল। তাই সজিমানের ছুরির আঘাত তার হৃৎপিণ্ডে লাগেনি আর সে এখনো বেঁচে আছে। এই কথা বলেই সুমালা সজিমানকে সেখানেই নির্মমভাবে হত্যা করে। এরপর তার মরদেহ ঠিক সেই ক্রসের উপর ঝুলিয়ে রাখে যেখানে সে একসময় কুমালাকে শাস্তি দিত। পরদিন গ্রামবাসীরা কৃষ্ণর বাড়িতে গিয়ে তারও মরদেহ উদ্ধার করে। এরপর জানা যায় সুমালা নিজেই সেই বিশেষ ছুরি দিয়ে কৃষ্ণকে হত্যা করেছিল। এরপর গল্প আবার বর্তমানে ফিরে আসে। শাব্দ বলে সেই ঘটনার পর থেকেই গ্রামে সবাই বিশ্বাস করত সুমালার আত্মা এখন ওই গ্রামেই ঘুরে বেড়ায়, আর সেই কারণেই রাত হলে কোনো বাচ্চাকে ঘরের বাইরে যেতে দেওয়া হয় না। তবে ট্রিসের বাবা এসব কুসংস্কার একদমই বিশ্বাস করতে না, তাই এক রাতে তিনি বাইরে বের হলে নিজের চোখেই দেখতে পান সুমালা ভয়ঙ্কর আনন্দ নিয়ে কাউকে খাচ্ছে। বন্ধুরা, এই মুভির গল্পটি ইন্দোনেশিয়ার সিমারাং গ্রামের একটি কথিত সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। স্থানীয়দের বিশ্বাস আজও সেই গ্রামে সুমালার আত্মা ঘুরে বেড়ায়। বন্ধুরা, রহস্য ঘেরা এই গল্পের সমাপ্তি এখানেই। আর এমন রোমাঞ্চকর মুভি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আল্লাহ হাফিজ।